হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 11 থেকে ক্লাস 12-এ উঠেছো, অর্থাৎ সেমিস্টার 3-তে পা দিয়েছো সেমিস্টার 2 থেকে, তাদের জন্য আমি বলি যে সেমিস্টার 3-তে ওঠার আগে টোটাল 11-এর কোন কোন জিনিসগুলো সেমিস্টার 3 বা সেমিস্টার 4-এ অর্থাৎ তোমার ক্লাস 12-এ কাজে লাগতে পারে সেগুলো জেনে নেওয়া উচিত। আমরা যদি দেখি ক্লাস 12-এর সিলেবাসটা ডাইরেক্টলি কানেক্টেড নয় 11-এর সাথে, কারণ 11টা কি আছে, 11 হলো মেকানিক্স প্লাস হিট থার্মোডায়নামিক্স, এই তো সিলেবাস। কিন্তু 12-এ দেখো, 12-এ ইলেকট্রোস্ট্যাটিক থেকে ম্যাগনেটিজম, অপটিক্স আর মডার্ন ফিজিক্স, তাহলে ডাইরেক্টলি কানেক্টেড নয়। তারপরেও 11-এর কিছু কিছু জায়গা ঠিকঠাক রেডি না থাকলে ক্লাস 12-এ গিয়ে অসুবিধা হতে পারে। তো আজকের ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু থাম্বনেলে তোমরা দেখতে পাচ্ছ কি যে আমাদের সেমিস্টার 3 এর প্রথম চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ, সেটা শুরু করার আগে আমাদের কি কি মাথায় রাখতে হবে, কেন এটা দিয়ে বানানো হচ্ছে সেটার কারণ তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো শুরু করা যাক, চলো। তো তোমার উত্থানে স্বাগত সকলকে। চলো এরপরে আমরা এগিয়ে যাই। দেখো, ক্লাস 11-এর এই চ্যাপ্টার গুলোর কোন কোন টপিক ক্লাস 12-এ স্টার্ট করার আগে আমাদের পড়তে হবে। সবার প্রথম তো তোমাকে মাথায় রাখতে হবে যে 11 হোক 12 হোক, ফিজিক্স স্ট্রং করতে গেলে বেসিক ম্যাথ লাগবেই। এমন কোথাও দেখা যায়নি যে ম্যাথামেটিক্স না জেনে ফিজিক্সে প্রচুর স্ট্রং হয়েছে, এটা হতেই পারে না। বা যখন তুমি কম্পিটিটিভ ফিল্ডে যাবে, ম্যাথামেটিক্স না জানলে ফিজিক্সের কোনো মূল্যই নেই। এবং পরে হায়ার ফিজিক্সে গেলেও ম্যাথামেটিক্স ছাড়া কোনো কিছু চলবেই না। তো কোন কোন বেসিক ম্যাথ তোমাদের জানা দরকার এবং 11-এ কতটা কমপ্লিট করতে পেরেছো বা কতটা করবে আপকামিং, সেগুলো একবার জেনে নাও। তো প্রথমে দেখো, 12 শুরু করার আগে তোমাদের 11 থেকে ম্যাথামেটিক্সের ট্রিগনোমেট্রি পোর্শন রেডি থাকতে হবে। ক্লাস 10 লেভেল থেকে শুরু করে 11 লেভেল বা 12-এর যে ইনভার্স ফাংশন থাকবে, টোটালি পুরো ট্রিগনোমেট্রি রেডি থাকা উচিত। তার সাথে সাথে কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস 11-এ রেডি করেছো, কোঅর্ডিনেট জিওমেট্রি। আচ্ছা, কোঅর্ডিনেট জিওমেট্রির যে জায়গাটা সব থেকে বেশি লাগে, স্লোপ বের করা। যেটা লাইনের স্লোপ বের করা ঠিকঠাক ভাবে জানলে তুমি দেখবে সেখান থেকে স্লোপ বের করার কাজ প্রচুর ফিজিক্সে কাজে লাগে। এরপরে আসছি আমরা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন, অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, এই দুটো জায়গা তো খুব কাজে লাগবে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনে আমাদের ম্যাক্সিমাম মিনিমা বের করা, এইগুলোর কনসেপ্ট দিয়ে গ্রাফিক্যাল জায়গাটা বুঝতে হবে এবং তার সাথে নিউমেরিক্যালস করার জন্য যে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বা ডেরিভেটিভের ভ্যালুটা 0 হয় কখন ম্যাক্সিমাম মিনিমামে, সেই জায়গাটা জানতে হবে। এবং এটা অলরেডি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ তোমরা ক্লাস 11-এ রেডি করে এসছো ম্যাথামেটিক্সে, তাই না? তারপরে আমি যদি যাই ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই জায়গাটা মাথায় রাখতে হবে এবং ইন্টিগ্রেশনের সব নিয়ম কানুনগুলো ঠিকঠাক ভাবে রেডি রাখতে হবে। মেথড অফ সাবস্টিটিউশনের ইন্টিগ্রেশনের ওই জায়গাটা খুব খেয়াল রাখতে হবে, কারণ 12-এ ইলেকট্রোস্ট্যাটিক্স শুরু করবে, তুমি দেখবে সব ইন্টিগ্রেশন দিয়েই কাজকর্ম হচ্ছে। ঠিক আছে, তো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন খুব ভালো করে রেডি থাকা দরকার। এরপরে আসছি আমরা গ্রাফ অ্যান্ড দেয়ার ইকুয়েশন। ঠিক আছে, বিভিন্ন টাইপসের গ্রাফ, স্ট্রেট লাইন, প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস, ঠিক আছে, এই সব ধরনের গ্রাফগুলো বা রেক্ট্যাঙ্গুলার, হাইপারবোলা, সবগুলো রেডি রাখা দরকার। যদি আমি অ্যালজেব্রাতে যাই, অ্যালজেব্রার কোন কোন জায়গা পড়া দরকার বীজগণিতে, তো কোয়াড্রিক ইকুয়েশন, তার সলিউশন, ঠিক আছে, বাইনোমিয়াল এক্সপ্রেশন, লগারিদম লাগবে খুব। ঠিক আছে, এপি জিপি, অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন, জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন, ঠিক আছে, আহ কম্পোনেন্ট অ্যান্ড ডিভাইডেন্ড, এটা লাগবে। এবং বেসিক জিওমেট্রিটাও রেডি থাকা দরকার। আর তোমরা অবশ্যই ক্লাস 11-এ ফিজিক্সে ভেক্টর অ্যালজেব্রা কভার করেছো এবং ক্লাস 12-এ ম্যাথামেটিক্সেও ভেক্টর অ্যালজেব্রা কভার করতে হবে, ভেক্টর অ্যান্ড 3D। ঠিক আছে, কিন্তু কিন্তু সেটা সেমিস্টার 4-এ। তো যাই হোক, ভেক্টর অ্যালজেব্রা ক্লাস 11-এর ফিজিক্সে কমপ্লিট করেছো। এই যে সমস্ত বেসিক ম্যাথগুলোর কথা বললাম, এই বেসিক ম্যাথগুলো প্রত্যেকের স্ট্রং আছে কিনা বা প্রপারলি রেডি আছে কিনা একবার দেখে নেবে। এগুলো কিন্তু রেডি থাকা দরকার দরকার ক্লাস 12 ফিজিক্স শুরু করার আগে বা যে কোনো ফিজিক্স শুরু করার আগে। তো আমরা চেষ্টা করবো এই বেসিক ম্যাথের ওপরে কিছু লাইভ সেশন রাখার বা কিছু রেকর্ডেড সেশন রাখার। তো আমরা এই বেসিক ম্যাথের ওপরে লাইভ প্লাস রেকর্ডেড ডিটেলস ক্লাস কিছু দেব। তো যারা ফিজিক্সটাকে খুব স্ট্রং করতে চাও, তারা প্রত্যেকে লাইভ বা রেকর্ডেড যে সেশনগুলো আসবে, আমি এক্সপেক্ট করছি এখান থেকে তোমার 6টা সেশন বা 5 থেকে 6টি সেশন এখানে আমি দেব।
ঠিক আছে, 5 থেকে 6টি লেকচার বা 6টি সেশন, বড় বড় সেশন হবে মোটামুটি 2-3 ঘন্টার, সেটা তোমরা পাবে 5 to 6 সেশন। ঠিক আছে, তো প্রত্যেকেই এই ক্লাসগুলো অবশ্যই দেখে বেসিক ম্যাথ রেডি করবে, এটা প্রথম কাজ। সেকেন্ড আমি আসি ক্লাস 11 এর এই চ্যাপ্টার গুলো কিভাবে 12 এ লাগছে বা কোন কোন জায়গাগুলো 12 এ কাজে লাগছে এটা খেয়াল করা। তো প্রথমে আমি যদি আসি ইউনিট ডাইমেনশন থেকে ইউনিট গুলো জানা এবং ডাইমেনশন বের করতে জানা, এই দুটো কাজ সবসময় কাজে লাগবে ফিজিক্সে। যত নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি পড়বো তার ইউনিট ডাইমেনশন আমার লাগবে, তো এই বেসিক জায়গাটা রেডি থাকা দরকার এখানে। আচ্ছা, ভেক্টরস পুরো রেডি রাখতে হবে। ভেক্টরস এর কোন কোন জায়গা? নাম্বার 1 ভেক্টর অ্যাডিশন, নাম্বার 2 ভেক্টর সাবট্রাকশন। অ্যাডিশন আর সাবট্রাকশন একই রকম প্রসেস, জানো তোমরা। তারপরে ভেক্টরের কম্পোনেন্ট ডিভিশন, ঠিক আছে, কম্পোনেন্টের ডিভিশন, তারপরে ইউনিট ভেক্টর, পজিশন ভেক্টরের কনসেপ্ট, ঠিক আছে। আর কি থাকছে? ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট। এই করা জায়গা ভেক্টরের যেন রেডি থাকে। ওকে, আচ্ছা, কাইনামেটিক্স 1D। কাইনামেটিক্স 1D তে আসলে তোমার কাইনামেটিক্স যে তিনটে ইকুয়েশন আছে, মেন তিনটে ইকুয়েশন, হ্যাঁ 4 নম্বর ইকুয়েশনটাও ইউজ করতে পারো, এই তিনটে ইকুয়েশন প্রপারলি অ্যাপ্লাই করা জানতে হবে, এই বেসিক। আচ্ছা, কাইনামেটিক্স 2D তে আসলে 2D তে দেখবে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট আছে, ঠিক আছে। তো রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা নিয়ে রাখতে হবে, এই কনসেপ্ট পরে কাজে লাগবে। এবং তার সাথে প্রজেক্টাইলের যে টাইম পিরিয়ড বের করা, প্রজেক্টাইলের রেঞ্জ বের করা, এই বেসিক কনসেপ্টটা নিয়ে রাখতে হবে, ঠিক আছে। রিভারবোর রেনম্যান প্রবলেমের কনসেপ্ট খুব বেশি কাজে লাগে না, বাট রিলেটিভ ভেলোসিটির মেন কনসেপ্টটা নিলেই হবে। আচ্ছা, এবারে আসছি এনএমএল এন্ড ফ্রিকশন, নিউটন লজ অফ মোশন এন্ড ফ্রিকশন। ফ্রিকশন ডাইরেক্টলি কাজে লাগবে না, ফ্রিকশনের ওই কিছু কিছু বেসিক কনসেপ্ট লাগতে পারে, তাও ডাইরেক্টলি কাজে লাগে না। নিউটন লজ অফ মোশন থেকে কোন জায়গায় কাজে লাগতে পারে? নিউটন লজ অফ মোশন থেকে ফ্রি বডি ডায়াগ্রাম, এফডিবি, ফ্রি বডি ডায়াগ্রাম, এফবিডি, এই ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে তার ইকুয়েশন বের করার এই কনসেপ্ট চিরজীবন ফিজিক্সে তোমার কাজে লাগবে, তাহলে এই জায়গাটা স্ট্রং থাকা দরকার। আচ্ছা, সার্কুলার মোশন ডাইরেক্টলি কাজে লাগে না, তবে এখান থেকে সেন্টিপিটাল ফোর্সের কনসেপ্ট অর্থাৎ অভিকেন্দ্র বলের কনসেপ্ট সব সময় কাজে লাগবে ফিজিক্সে। তাহলে এখান থেকে সেন্টিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বলের কনসেপ্ট মাথায় রাখবে। যে যে জিনিসগুলো বলছি সেগুলো কিন্তু নোট ডাউন করো, ঠিক আছে, নোট ডাউন করো। আচ্ছা, ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে কি? ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে তোমার কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জির কনসেপ্ট, আর কনজারভেটিভ ফোর্সের আন্ডারে যে ওয়ার্ক ডান হয় সেটাই তার পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর করে, এই কনসেপ্ট। ওয়ার্ক এনার্জি থিওরেম, অর্থাৎ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান, এই যে গল্পগুলো আছে বা কনজারভেশন অফ এনার্জি, এই যে কনসেপ্ট গুলো আছে এগুলো জানতে হবে ঠিকঠাক ভাবে, এগুলো সবসময় কাজে লাগবে ফিজিক্স। আচ্ছা, সেন্টার অফ মাসের বেসিক কনসেপ্ট নিয়ে নিলে, আর রোটেশনাল মেকানিক্স থেকে টর্কের কনসেপ্ট, কাপল ফোর্স এন্ড টর্কের কনসেপ্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে যদি তুমি রোটেশন প্লাস ট্রান্সলেশন অর্থাৎ রোলিং মোশন, ঠিক আছে, এই জায়গায় একটু বেসিক কনসেপ্ট নিয়ে নিতে পারো, তবে খুব একটা কাজে লাগে না। আর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা, কিছু কিছু ভ্যালু যদি মিক্সড ব্যাক কোশ্চেন দিয়ে দেয়, অনেক সময় আমরা দেখেছি বোর্ড লেভেল এটা কম দেয়, কিন্তু সেমিস্টার 3 এর বোর্ড লেভেলের কোশ্চেন কেমন হবে সেটা নিয়ে আমরা আপাতত সন্দেহতে আছি, কারণ সেমিস্টার 3 তে আগের বছরের কোশ্চেনে কিছু কোশ্চেন ডাইরেক্ট জেইই মেন থেকে দিয়ে দিয়েছিল, তো এইবারের সেমিস্টারে আরো সেই জিনিসটা ওপর লেভেলে যাওয়ার চান্স খুব বেশি আছে, কারণ সেমিস্টার 3 তে তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা এমন এমন টপিক দেওয়া রয়েছে যে টপিক থেকে জেইই মেন্স বা নিটে প্রচুর কোশ্চেন আসে, তো ওই ঘেঁষা কোশ্চেন করার চান্স আছে। তো সেক্ষেত্রে যদি মিক্স ব্যাক কোশ্চেন দিয়ে দেয়, অর্থাৎ একটা চ্যাপ্টারের সাথে অন্য চ্যাপ্টার রিলেটেড, ধরো দেখা গেল রোটেশনাল মোশনের সাথে ইলেকট্রোস্ট্যাটিক্স এর একটা কনসেপ্ট জুড়ে দিয়ে একটা কোশ্চেন আসলো, তাহলে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা গুলো বা কিছু কিছু ফর্মুলা মনে রাখতে হবে, এই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া ইম্পর্টেন্ট হয়ে যায় মিক্স ব্যাক কোশ্চেনের জন্য। যদি মিক্স ব্যাক কোশ্চেন দিয়ে দেয় বিভিন্ন জায়গা থেকে 11 এর সাথে 12 জুড়ে দিয়ে, তাহলে কিন্তু সব চ্যাপ্টারে সব কনসেপ্ট ঠিকঠাক থাকা দরকার। কিন্তু এইগুলো কখন কাজে লাগে? যখন তুমি যেই বা নিট দিতে যাবে, এই কম্পিটিটিভ এক্সাম গুলো দিতে যাবে, তখন কিন্তু মিক্স ব্যাক কোশ্চেন প্রচুর আসে। এরপরে চলো আসি গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশনের প্ল্যানেটারি মোশন এই পোর্শনটুকু বাদ দিলে বাকি যে জায়গাটা আছে, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, হ্যাঁ, চেঞ্জ অফ গ্র্যাভিটি,
চেঞ্জ অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এইগুলো ডাইরেক্টলি এর সিমিলারিটি পাবে তুমি ক্লাস 12 এর চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে। ক্লাস 12 এর চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে এটা তুমি সিমিলারিটি পাবে গ্র্যাভিটেশনের এই শুরুর জায়গাগুলো, ঠিক আছে। নেক্সট চলো, ক্যালোরিমেট্রি, ইলাস্টিসিটি, থার্মাল এক্সপ্যানশন, হিট, ফ্লুইড মেকানিক্স, এইগুলো ডাইরেক্টলি ইন্টারলিঙ্ক নয়, এগুলোর হালকা টুকটাক বেসিক লাগলেই, বেসিক জানলে হয়ে যাবে। যেমন ফ্লুইড মেকানিক্স থেকে বার্নৌলিস থিওরেম হালকা টুকটাক বেসিক জানলে হয়ে যাবে। ওভারঅল এই চ্যাপ্টারগুলো একেবারেই কাজে লাগে না ধরতে গেলে 12-এ, ঠিক আছে। তো এইগুলোকে আপাতত আমরা বাদ দিলাম, এগুলো দরকার নেই। আচ্ছা, কেটিজি থার্মো, কেটিজি থার্মোর ক্ষেত্রে কেটিজি থার্মো ডাইরেক্টলি ইন্টারলিঙ্ক নেই 12-এর সাথে, তো এই জায়গাটাও আমার খুব একটা দরকার লাগছে না, ঠিক আছে। এসএইচএম আর ওয়েবের কথা বলি। এসএইচএম এর এফ ইকুয়ালস টু মাইনাস কেএক্স অর্থাৎ রিস্টোরিং ফোর্সের গল্প, এটা একটু কাজে লাগবে। আর এর যে বেসিক ইকুয়েশন গুলোর গল্প, গ্রাফগুলো, এবং তার সাথে ওয়েভসটা ডাইরেক্টলি কাজে লাগবে যখন আমরা ক্লাস 12 এর ওয়েভ অপটিক্স পড়বো। তো ক্লাস 12 এর আমরা যখন ওয়েভ অপটিক্স পড়বো, তো ওয়েভস এর কনসেপ্ট, ওয়েভ ফ্রন্ট থেকে শুরু করে হ্যাঁ অনেক কিছু কাজে লাগবে ওয়েভ অপটিক্সে, ঠিক আছে। তো ওয়েভসটাকেও গুরুত্ব দিতে হবে। তাহলে দুটো চ্যাপ্টার, গ্র্যাভিটেশনের সিমিলারিটি পাবে ইলেকট্রোস্ট্যাটে গিয়ে, আর ওয়েভস ডাইরেক্টলি কাজে লাগবে ওয়েভ অপটিক্সে। ভেক্টরটা খুব কাজে লাগবে, ইউনিট ডাইমেনশনের বেসিক কনসেপ্ট তো লাগছেই, হ্যাঁ। আর তোমার ওয়ার্ক এনার্জি পাওয়ারের কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি তাদের কনজারভেশন, হ্যাঁ, ওয়ার্ক এনার্জি থিওরেম, এটা জায়গাটা লাগছে, ঠিক আছে। আর কোনটা লাগছে? আর কাইনেমেটিক্স 1D বেসিক গল্পগুলো, আর এফবিডি করা, এই জিনিসগুলো মোটামুটি ওভারঅল রেডি থাকলে ক্লাস 12 খুব ভালো হবে। এখন প্রশ্ন হলো, স্যার আমরা এই ভিডিওটার টপিকে লিখেছি স্থিরতড়িতের এই জিনিসগুলো করে গেলে, এই জিনিসগুলো স্থিরতড়িৎ শুরু করার আগে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কেন আমি ডাইরেক্টলি স্থিরতড়িতের কথা বলছি খেয়াল করো, আমি 11 এর যে জিনিসগুলো 12 এ লাগে, আচ্ছা 12 এর সিলেবাস প্রথমে আছে ইলেকট্রোস্ট্যাটিক্স, তারপরে কারেন্ট ইলেকট্রিসিটি, তারপরে ম্যাগনেটিজম, ঠিক আছে। তারপরে হলো তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তারপরে এসি কারেন্ট, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা হলো সেমিস্টার 3 এর সিলেবাস, ঠিক আছে। সেমিস্টার 4 এ অপটিক্স এন্ড মডার্ন ফিজিক্স, এই টোটাল সিলেবাস। তো বিষয় হলো 11 এর যে জায়গাগুলো 12 এ কাজে লাগছে, সেটা সবার প্রথম অ্যাপ্লাই হয় যে চ্যাপ্টারটাতে, সেই চ্যাপ্টারটার নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক্স। তাহলে সবার প্রথম এই সবগুলোই অ্যাপ্লাই হয় কোথায়? ইলেকট্রোস্ট্যাটিক্সে। তাহলে শুরু করতেই গেলে তোমাকে সব লাগবে, এইখানটাই হলো মজা। ম্যাগনেটিজম বা কারেন্ট ইলেকট্রিসিটিতে যতটা জানা লাগে, ইলেকট্রোস্ট্যাট শুরু করতে গেলে সব কনসেপ্ট কাজে লাগবেই লাগবে। এই জন্য আমরা স্পেশালি ইলেকট্রোস্ট্যাট নিয়ে ভিডিওটা বানাচ্ছি, কারণ ইলেকট্রোস্ট্যাট শুরু করতে গেলে যে জিনিসগুলো 11 থেকে 12 এ লাগে আমি এক্ষুনি দেখালাম, সবগুলোই লাগে, এবং কিভাবে লাগে, কেমন করে লাগে, পুরোটাই আজকে আমরা অ্যানালিসিস করব, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখো, অবশ্যই ব্যাপকভাবে হেল্প হবে। তো প্রথমেই তোমাকে একটু জেনে নিতে হবে ইলেকট্রোস্ট্যাটস কি এবং এখানে কি কি জিনিস তুমি পড়বে, ঠিক আছে। একটা ছোট্ট গল্পের ভিতর দিয়ে যাই আমি বিষয়টা। তোমরা দেখেছো শীতকালে চিরুনি দিয়ে চুল আঁচড়ালে ওই চিরুনিটা ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করে। এটা কেন হয়? চিরুনিটা ধরো বানানো আছে কিছু প্লাস্টিক দিয়ে, আর কাগজের টুকরো হলো কাগজ। প্লাস্টিক আর ওই কাগজের মধ্যে যখন ফ্রিকশন বা ঘর্ষণ হচ্ছে, তখন কি হচ্ছে? বা আমরা একটা এক্সাম্পল হিসেবে একটা কাঁচদণ্ড নিয়ে তাকে রেশমের কাপড় দিয়ে ঘষলাম, তো কি দেখা যাবে? দেখা যাবে ওদের দুজনের মধ্যে চার্জ তৈরি হয়েছে, তাই একটা একটাকে অ্যাট্রাক্ট করছে। তো এটা কিভাবে হয়? দেখো, ইলেকট্রনিক কনফিগারেশন বলে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে আছে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রন গুলো বিভিন্ন অরবিটে ঘুরছে। একদম লাস্ট অরবিটে যে ইলেকট্রন গুলো থাকবে তার উপরে নিউক্লিয়াসের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু কম থাকে। ইলেকট্রোস্ট্যাট তো পড়িনি, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি? কুলম্ব ফোর্স, এটা আমরা একটু পরেই বলছি। তো মূল কথা হলো নিউক্লিয়াসের নিউক্লিয়ন গুলোর সাথে এই ইলেকট্রনের যে ফোর্স, তার নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু মিনিমাম থাকে, তাই এই ইলেকট্রন গুলোকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। এখন এই ভ্যালেন্স ইলেকট্রন বাইরে থেকে সামথিং এনার্জি পেলে, এনার্জিটা কিভাবে পাওয়া যাচ্ছে? এনার্জিটা ফ্রিকশন বা ঘর্ষণের দ্বারা পাওয়া যাচ্ছে। এখন ফ্রিকশন বা ঘর্ষণ করে বাইরে থেকে এনার্জি প্রোভাইড করলে এই ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন গুলো বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এটা হয়ে যায় ফ্রি ইলেকট্রন।
তো এই ফ্রি ইলেকট্রন যে বেরিয়ে গেল, তো এখানে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হলো, তো প্রোটন নাম্বার ইলেকট্রনের থেকে বেড়ে গেছে, তাহলে এখানে তৈরি হলো পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ, আচ্ছা, ওকে, পজিটিভ চার্জ। এখন দেখো এই যে পজিটিভ চার্জ তৈরি হলো, তাহলে ওই ইলেকট্রনটা কোথায় যাবে? এটাকে যার সাথে ঘষা হয়েছিল সেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করলো, তাহলে ওর ইলেকট্রন বেড়ে গেল প্রোটনের থেকে, সে হলো নেগেটিভ চার্জ। তো এইভাবে পজিটিভ আর নেগেটিভ দু ধরনের চার্জ পাওয়া যায়। তো এখন দুটো চার্জ হয়ে গেছে, ঠিক আছে, দুটো পার্টিকেল এখন চার্জ হয়ে গেছে। তো এই যে চার্জ পার্টিকেল গুলোর মধ্যে ইকুয়াল চার্জ রিপালস করে বা বিকর্ষণ করে, আর অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে। এবং এখান থেকেই আসবে কুলম্বস ল, দুটো চার্জ থাকলে তাদের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালসিভ ফোর্স কাজ করবে, এই ফোর্সকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এখন এই যে চার্জ তৈরি হলো, এই চার্জটা যদি ইন স্টেটে থাকে অর্থাৎ স্থির থাকে, তাহলে সেই ব্রাঞ্চ, ফিজিক্সের সেই ব্রাঞ্চকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক্স। তো ইলেকট্রোস্ট্যাটিক্স যখন আমরা পড়বো এই ব্রাঞ্চে, অর্থাৎ এই ব্রাঞ্চে চার্জ কি পজিশনে থাকবে? এই ব্রাঞ্চে চার্জ স্ট্যাটিক পজিশনে থাকবে বা স্থির অবস্থায় থাকবে, তাই এই ব্রাঞ্চের নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক্স। আবার যদি এই চার্জ যে বডিতে তৈরি হয়েছে সেই বডির ভিতর দিয়ে ফ্লো করে, তাহলে ওই ব্রাঞ্চের নাম হলো কারেন্ট ইলেকট্রিসিটি, যেটা আমাদের নেক্সট ইউনিট পড়তে হবে। তো এই যে আমরা ইলেকট্রোস্ট্যাটের গল্প বললাম, এটা কিভাবে ঢুকবে আস্তে আস্তে। তো প্রথম ঢুকবে কুলম্ব, প্রথম ঢুকবে চার্জের প্রপার্টি, চার্জের বেসিক প্রপার্টি দিয়ে। তারপরে বিষয়টা ঢুকবে একটা চার্জ থাকলে তার আশেপাশের একটা এরিয়া জুড়ে অন্য কোনো চার্জ আসলে তাকে সে অ্যাট্রাক্ট বা রিপালস করবে, তো এইটাকে বলা হয় তার ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, যেটা সিমিলারিটি গ্র্যাভিটেশনের সাথে তুমি পাবে। তো ইলেকট্রিক ফিল্ড পড়তে হবে। তো ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কোনো পয়েন্টে কত স্ট্রং ইলেকট্রিক ফিল্ড থাকবে সেটাকে বলা হয় তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সেটা একটা ইউনিট পজিটিভ চার্জ এখানে রাখলে তাকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট বা রিপালস করবে সেটা দিয়ে ডিফাইন করা হবে, ঠিক আছে, পুরো গ্র্যাভিটেশনের মতো সিমিলারিটি তুমি পাবে। আচ্ছা, তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পড়তে হবে, সেখান থেকে দুটো চার্জ, একটা পজিটিভ একটা নেগেটিভ এবং ইকুয়াল চার্জ, তখন সেটাকে ডাইপোল বলা হবে, সেই ডাইপোল গুলো নিয়ে পড়তে হবে, তারপরে গাউস থিওরেম পড়তে হবে। এইভাবে এগিয়ে যাওয়ার পরে পরের চ্যাপ্টারে তোমাকে পড়তে হবে, তাহলে এই চ্যাপ্টারটা হলো ইলেকট্রিক ফিল্ড, পরের চ্যাপ্টারে পড়তে হবে তোমাকে ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। সেখানে আমাদের নর্মাল গ্র্যাভিটেশনে যেভাবে পোটেনশিয়াল পড়তাম, একটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা চার্জকে কোনো এক পয়েন্টে আনতে ইলেকট্রিক ফিল্ডের যে ওয়ার্ক ডান করতে হয় সেটা হয় তার পোটেনশিয়াল, ঠিক আছে, এই বিষয়গুলো পড়তে হবে। তো ইলেকট্রিক পোটেনশিয়াল পড়ে নিলে ইলেকট্রিক ফিল্ডের সাথে আবার দেখবে ইলেকট্রিক পোটেনশিয়ালের সিমিলারিটি পরপর পাবে, ঠিক আছে, তখন ইলেকট্রিক পোটেনশিয়াল পড়তে ইজি লাগবে তড়িৎ বিভব পড়তে। এবং এটা যখন আস্তে আস্তে কন্টিনিউ হবে, তখন আমরা দেখব যে কিউ চার্জ দিয়ে ভি পোটেনশিয়াল বাড়ানো যায়, যত চার্জ দেবে তত পোটেনশিয়াল বাড়বে। এবং এখানে একটা কনস্ট্যান্ট ইউজ হয়, সেই কনস্ট্যান্টটাকে বলা হয় ক্যাপাসিটেন্স। অর্থাৎ ইউনিট পোটেনশিয়াল বাড়ানোর জন্য যতটা চার্জ লাগবে সেটাকে বলা হবে ক্যাপাসিটেন্স। এবারে দেখা গেছে যে একটা কন্ডাক্টর আছে, তার পাশে আরেকটা কন্ডাক্টর রাখা হয়েছে, বাট এটা গ্রাউন্ডেড করা আছে। তো এই কন্ডাক্টরের প্রেজেন্সের জন্য এই কন্ডাক্টরটার ক্যাপাসিটেন্স খুব দ্রুত বেড়ে যায়। তো এইটাকে কাজে লাগিয়ে যেটা বানানো হয় তাকে বলা হয় ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর গুলো পড়তে হবে, ক্যাপাসিটরের কম্বিনেশন গুলো পড়তে হবে, যেটা কারেন্ট ইলেকট্রিসিটির সিরিজ প্যারালালের মতো সিমিলারিটি পাবে কিন্তু উল্টো পাবে, ঠিক আছে, এইভাবে জিনিসটা পড়তে হবে, পড়ে আমরা টোটাল ইলেকট্রোস্ট্যাটটা শেষ করব, ঠিক আছে। তো এই জিনিসগুলো যখন আমরা পড়বো তখন আমরা দেখে নিই ইলেভেনের কোন কোন জিনিস কেমন ভাবে কাজে লাগছে, ঠিক আছে। এসো, ইলেকট্রোস্ট্যাটিক শুরু করার আগে কোন কোন টপিক ক্লাস ইলেভেনের জানা দরকার। তো এসেনশিয়াল ক্লাস ইলেভেন টপিক ফর ইলেকট্রোস্ট্যাটস। তো ইলেভেনের টপিক তো আমরা এইগুলো দেখাতে পারি যে ভেক্টর অ্যালজেব্রা খুব বেশি কাজে লাগে, গ্র্যাভিটেশনের সাথে সিমিলারিটি পাওয়া যায়, এনএলএম এর এফডিবির কনসেপ্ট লাগে, ওয়ার্ক এনার্জি পাওয়ারের কিছু কনসেপ্ট লাগে, কাইনেমেটিক্স এর কিছু কনসেপ্ট লাগে, ক্যালকুলাসের ইন্টিগ্রেশন লাগে, ডেরিভেটিভ লাগে, রোটেশন এসএইচএম এর টর্কের কনসেপ্ট লাগে, এসএইচএম এর এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স এর কনসেপ্ট লাগে। এখন প্রশ্ন হলো 10 এর কিছু কনসেপ্ট লাগতে পারে কি? একদম 10 এর এই কনসেপ্ট গুলো লাগে, এই জিনিসটা কেউ বলবে না, ঠিক আছে। 10 এর কোন কোন কনসেপ্ট লাগে মাথায় রাখবে। আমাদের ইলেকট্রোস্ট্যাট শুরু করার আগে প্রথম চ্যাপ্টারটার নাম হলো সাম এলিমেন্টারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, স্থির তড়িতের কিছু প্রাথমিক ঘটনাবলী, বা অনেকে এটাকে বলে ইলেকট্রিক চার্জ, ঠিক আছে, প্রপার্টিস অফ ইলেকট্রিক চার্জ। তো এই যে চ্যাপ্টারটা পড়তে গেলে ক্লাস 10 এর এই বেসিক গুলো জানা দরকার। কি কি দেখে নাও। প্রথম হলো
যে তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ নিয়ে তুমি পড়বে, সেটা কি বেসিক জিনিসটা জানতে হবে এবং তার কিছু প্রপার্টি জানতে হবে। যেমন ইলেকট্রিক চার্জের কিউ দিয়ে লেখা হয় কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এনি, এটাকে কোয়ান্টামাইজেশন অফ চার্জ বলা হয়। এর প্রপার্টি কিছু জানতে হবে, যে এটা কনজারভেশন ল মেনে চলে, এটার ইনভ্যারিয়েন্স দেখতে পাওয়া যায়, অর্থাৎ চার্জটাকে মুভ করাও আর রেস্টে থাকো দুটোর ভ্যালু একই থাকবে। ঠিক আছে, চার্জের কনজারভেশন ল, অর্থাৎ চার্জকে না ডিস্ট্রয় করা যায় না ক্রিয়েট করা যায়। চার্জের ভ্যালু, সিজিএস এসআই গুলো জানতে হবে। 1 কুলম ইকুয়ালস টু 3 × 10⁹ ইএসইউ বা স্টার্ট কুলম। এই যে গল্পগুলো আছে চার্জ রিলেটেড, সেগুলো বা তড়িৎ আধান রিলেটেড, সেগুলো তোমাকে জানতে হবে। এটা বেসিক জায়গায় ক্লাস 10 লেভেলে তুমি পড়ে এসেছো। আচ্ছা, দ্বিতীয় হলো মেথড অফ চার্জিং বা আহিতকরণের পদ্ধতি। তো একটা আছে কন্ডাক্টর বডি, যেটা চার্জ কন্ডাক্টর, আর একটা আছে তোমার ইনসুলেটর বা অপরিবাহী। এখন ওই চার্জ কন্ডাক্টর ইনসুলেটরকে চার্জিং করবে বা আহিতকরণ করবে কি কি পদ্ধতিতে, তো আমরা ক্লাস 10 লেভেলে পড়েছি। এখানে তিনটে পদ্ধতি হয়, একটা হলো ঘর্ষণ বা ফ্রিকশন, আর একটা হলো পরিবহন বা কন্ডাকশন, ঠিক আছে, আর একটা হলো ইন্ডাকশন বা আবেশ। তো এই তিনটে পদ্ধতির বেসিক জিনিস তোমাদের জানা দরকার, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি কুলম্বস ল। কুলম্বস ল 10 লেভেলে তোমরা পড়েছো, যে ধরো দুটো চার্জ থাকলো, একটা হলো Q1 একটা হলো Q2, মাঝখানে ডিস্টেন্স আর, ঠিক আছে, তাহলে এদের মাঝখানে একটা ফোর্স কাজ করবে, তার ভ্যালু হলো কে, একটা কনস্ট্যান্ট Q1 Q2 আর স্কয়ার। ঠিক আছে, এটাকে কুলম্ব ফোর্স বলা হয়। কে কনস্ট্যান্টের ভ্যালু পরবর্তীকালে দেখা গেল 1/4πε0 Q1 Q2 আর স্কয়ার, এটা হলো এফ এর ভ্যালু। এটাকে কুলম্ব ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলে, স্থির তড়িৎ বল। ঠিক আছে, এই কনসেপ্ট তোমরা 10 লেভেলে নিয়ে এসেছো অবশ্যই। আচ্ছা, তারপরে হলো তড়িৎ বিভবের কনসেপ্ট। তো আমরা জানি কি তড়িৎ বিভব কি, অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান বা কৃতকার্য করতে হয়, সেটাই হয় তার কি ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। ঠিক আছে, তো তড়িৎ বিভব ভি ইকুয়ালস টু কি হয়, Q/W। তো এই কনসেপ্টটা তোমার রেডি আছে। তো 10 লেভেলের এই কনসেপ্ট গুলো আমাদের 11-এ ইলেকট্রোস্ট্যাট শুরু করার আগে লাগবে। তোমাকে আবার তড়িৎ আধানের ধর্ম, আহিতকরণের পদ্ধতি, কুলম্বস ল, এই তিনটে জিনিস তো একই রকম ভাবে পড়তে হবে, একটু ডিফারেন্স ওয়েতে একটু ডেপথে যাওয়া হবে ক্লাস 11-এ। আর তড়িৎ বিভবের বেসিক কনসেপ্ট জানলে তড়িৎ বিভব পুরো চ্যাপ্টারটা বুঝতেও পারবে ঠিকভাবে। তো ক্লাস 10-এর এই জায়গাটা তো গেল। এবারে আসি আমরা ক্লাস 11-এর। এবারে আসি আমরা কোথায়, ক্লাস 11-এর কোন কোন জায়গাগুলো লাগবে সেটা আমরা বলে দেবো। চল, ক্লাস 11-এ যদি আমি দেখি, তো এই চ্যাপ্টারটার সাথে সিমিলারিটি তোমরা পাবে, যেটার নাম হলো গ্রাভিটেশন বা মহাকর্ষ। গ্রাভিটেশনে সার্বজনীন মহাকর্ষ সূত্র বা ইউনিভার্সাল ল অফ গ্রাভিটেশন নিউটনসের, এটার সাথে সিমিলারিটি পাবে কুলম্বস লতে। ঠিক আছে, আর ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়াল, এটা সিমিলারিটি তুমি পাবে গ্র্যাভিটেশনাল ফিল্ড আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালে। এই বিষয়টা পুরো ব্রেকডাউন করে আমি দেখাবো। নেক্সট, ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রার কোন কোন কনসেপ্ট কাজে লাগছে, ভেক্টরটা ব্যাপকভাবে কাজে লাগবে এইখানটা। তো প্রথম হলো, যখন আমরা ইলেকট্রিক ফিল্ডে কুলম্বস ল এর ভেক্টর ফর্ম দেখব, তখন আমার কয়েকটা কনসেপ্ট কাজে লাগবে। একটা হলো যে তোমার পজিশন ভেক্টরের কনসেপ্ট, ইউনিট ভেক্টরের কনসেপ্ট, আর রিলেটিভ ভেক্টর বের করা। রিলেটিভ ভেক্টর, এই তিনটে কনসেপ্ট কাজে আমার লাগবে। ঠিক আছে, এবং এটা গ্রাভিটেশন চ্যাপ্টারে যখন আমরা ইউনিভার্সাল ল অফ গ্রাভিটেশনের ভেক্টর ফর্ম পড়েছিলাম, সেম একই ওয়েতে করতে হয়। আচ্ছা, নেক্সট আমার লাগবে ভেক্টর অ্যাডিশন অ্যান্ড ভেক্টর সাবট্রাকশন। ঠিক আছে, অ্যান্ড তার সাথে ভেক্টর রিজলিউশন। তাহলে ভেক্টরের যোগ, বিয়োগ আর উপাংশে বিভাজন, এই তিনটে জিনিস। ভেক্টরের যোগ বিয়োগ কেন লাগবে, কারণ আমরা দেখব ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই, এই দুটোই হলো ভেক্টর। তাহলে এই দুটোর যখন আমরা নিউমেরিক্যাল করব বা বিভিন্ন কন্ডিশনে অ্যানালিসিস করব,
তখন অবশ্যই প্রয়োজন অনুযায়ী ভেক্টর অ্যাডিশন সাবট্রাকশন লাগবে, প্রয়োজন অনুযায়ী ভেক্টরের রিজলিউশনে ভাঙাটাও লাগবে। এটা আমরা প্রপার ব্রেকডাউন দেখাবো। আচ্ছা, এবারে আসছি যখন আমরা ইলেকট্রিক ফ্লাক্স পড়বো আর গাউস থিওরেমের ভিতরে যাব, তখন আমাদের লাগবে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট, আচ্ছা ক্রস প্রোডাক্ট কোথায় লাগবে? যখন আমরা ইলেকট্রিক ডাইপোলে টর্কের ভ্যালু বের করব, তখন ক্রস প্রোডাক্টের ভ্যালু, ক্রস প্রোডাক্টও লাগবে। তাহলে এইভাবে প্রপার ভেক্টর আমাদের ওখানে লাগছে। নেক্সট আর কি লাগতে পারে? আর ছোটখাটো কিছু কিছু জিনিস লাগতে পারে, যেমন ক্যালকুলাসের ইন্টিগ্রেশন অ্যান্ড ডেরিভেটিভ। ক্যালকুলাসের ইন্টিগ্রেশন অ্যান্ড ডেরিভেটিভ এই দুটো লাগবে। আমি যদি বিশেষ করে হাইলাইট করি, বিশেষ করে ইন্টিগ্রেশন ভুরি ভুরি কাজে লাগবে, ব্যাপকভাবে কাজে লাগবে। ইন্টিগ্রেশনের মেথড অফ সাবস্টিটিউশনও রেডি করতে হবে, ইন্টিগ্রেশনের ক্লোজ ইন্টিগ্রালের ভ্যালু বের করা রেডি করতে হবে। গাউস থিওরেমে তো এইরকম ইন্টিগ্রেশন ইউজ হবে যেটাকে ক্লোজ ইন্টিগ্রাল বলা হয়, পাথ ইন্টিগ্রাল ইউজ হবে, পি ফর কিউ এরকম একটা লাইন ইন্টিগ্রাল, ক্লোজ ইন্টিগ্রাল, এই সবগুলো ইউজ হবে। ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল খুব ভালোভাবে রেডি থাকা দরকার। আচ্ছা, রোটেশন থেকে কি? যখন ডাইপোলের টর্ক বের করব, তখন কিন্তু রোটেশন থেকে টর্কের ভ্যালু বের করার ফর্মুলা আমাদের লাগবে। ঠিক আছে? আচ্ছা, টর্কের হলো যে কোনো একটি ফোর্সের ভ্যালু, আর ফোর্স দুটো কাপল ফোর্সের মাঝখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা থেকে টর্ক বের করা হয়। আচ্ছা, এসএইচএম এ খুব বেশি কাজে লাগে না। এসএইচএম এর একটা কনসেপচুয়াল জায়গা, এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স রিস্টোরিং ফোর্স। এটার কনসেপ্ট দিয়ে স্প্রিং দিয়ে কোনো ইলেকট্রোস্ট্যাটিক্স এর প্রবলেম থাকলে, তখন কাজে লাগবে। আচ্ছা, কাইনামেটিক্স। কাইনামেটিক্সের এই যে বেসিক ইকুয়েশন তিনটে আছে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউ টু হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। এই তিনটে বেসিক ইকুয়েশন দিয়ে যদি কোনো কাইনামেটিক্সের প্রবলেমের সাথে লিঙ্কেজ করে দেয় ইলেকট্রোস্ট্যাটের সাথে, এবং এগুলো আমরা যেই লেভেলে প্রচুর দিতে দেখেছি, তো এই জন্য এই জায়গাটা করতে হবে। বা যেখানে ইলেকট্রিক ফিল্ডে বা ইলেকট্রিক পোটেনশিয়ালে, ভি ইলেকট্রিক পোটেনশিয়ালে একটা চার্জ মুভ করছে, এই ধরনের প্রবলেমগুলোতে তার ভেলোসিটি বের করতে বলে, সেই প্রবলেমগুলোতে কাইনেমেটিক্সের হেল্প কিন্তু লাগে। আচ্ছা, এবারে আমি আসছি ওয়ার্ক এনার্জি পাওয়ার, ডব্লিউপি। ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে কি হয়? ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জির কনসেপ্ট, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জির কনজারভেশনের জায়গা, ওয়ার্ক এনার্জি থিওরেম, এই জায়গাগুলো লাগবে। ওকে, এনএলএম বা নিউটন লজ অফ মোশন থেকে কি লাগে? আমরা কিছু প্রবলেম এইভাবে দেখব যে একটা পেন্ডুলাম থেকে একটা বল ঝুলছে যেটা চার্জ করা আছে, এবং এটা একটা ইলেকট্রিক ফিল্ডে আছে। তো এইদিকে যে ফোর্স লাগবে তার নাম হলো কিউই। ঠিক আছে? তো এই যে সুতোটা রয়েছে এখানটায়, সুতোর টান হলো টি। ঠিক আছে? তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, তো এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এর এদিকে একটা কম্পোনেন্ট পাবো টি কস থিটা, আর এদিকে একটা কম্পোনেন্ট পাবো টি সাইন থিটা, আর নিচের দিকে তার ওয়েট কাজ করবে। তো এখান থেকে সুতোর টান বের করতে বলে। তো সুতোর টান কি হবে? আমরা দেখতে পাচ্ছি ইকুইলিব্রিয়াম পয়েন্টে টি কস থিটা ইকুয়ালস টু এমজি, আর টি সাইন থিটা ইকুয়ালস টু কিউই। তো এইখানটায় আমি যদি দেখি টি সাইন থিটা কস থিটা কাটলে ট্যান থিটা পড়ে থাকে, তাহলে আমাদের কি পাওয়া গেল? ট্যান থিটা ইকুয়ালস টু কিউই বাই এমজি। তো এখান থেকে যদি থিটার ভ্যালু বের করতে বলে, তাহলে ট্যান ইনভার্স এটা দাঁড়াবে। এরকম কোশ্চেন হয়। বা এখান থেকে সুতোর টান টি বের করতে বলে, সেটা যে কোনো একটা ইকুয়েশন থেকে পেয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবে এমজি বাই কস থিটা। তো এই ধরনের প্রবলেম যখন লাগে, তখন দেখো আমরা এনএলএম এর এফডিবি করে সেখান থেকে ইকুয়েশন অফ মোশনকে কাজে লাগাচ্ছি, মোশনের ইকুয়েশন বের করা, সেটাকে কাজে লাগাচ্ছি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। সেটা আমরা নিউটন লজ অফ মোশনে প্রচুর এই ধরনের প্রবলেম করেছি, তাই না? এই কনসেপ্টটাও মাঝে মাঝে ইলেকট্রোস্ট্যাটে কাজ করে। ঠিক আছে? এগুলো সব মিক্স ব্যাক প্রবলেমের মধ্যে পড়ে। আচ্ছা, আসো। তো এই গেল ওভারঅল গল্প। এবারে তুমি বলবে স্যার এইভাবে তো বলে দিলে হয় না, এগুলোর প্রুফ দেখানো হোক। ঠিক আছে? তাহলে এই অ্যানালিসিসটাকে আমি আরো ডেপথে নিয়ে যাচ্ছি, কিছু এসেনশিয়াল প্রুফ দেয়া হচ্ছে। ঠিক আছে? যেগুলো আমি মুখে বললাম, সেগুলোর কিছু ইম্পর্টেন্ট জায়গাতে এসেনশিয়াল প্রুফ দেখানো হচ্ছে, যাতে তোমার এই ধারণাটা আরো ক্লিয়ার হয় এবং খুব সিরিয়াসলি ইলেকট্রোস্ট্যাটকে শুরু করতে পারো তুমি। আচ্ছা, চলো।
তো ডিটেল ডিসকাশন উইথ প্রুফ, ঠিক আছে, প্রমাণের সাথে কিছু ডিটেল ডিসকাশন এখানে হবে। মেন চারটি জায়গা এখানে আমি সুপারলি হাইলাইটেড করব এবং তার প্রুফ দেখাবো, দেখিয়ে এই ক্লাসটি শেষ করা হবে এবং এটাকে মাথায় রেখে এগুলো রেডি করে অবশ্যই ইলেকট্রোস্ট্যাট শুরু করবে, ঠিক আছে। এবং এই ভিডিওটা যখনই তোমার কাছে আসবে তারপরে আমি কিন্তু কমেন্ট সেকশনে জানতে চাইবো যে তোমরা এরপরে ক্লাস চাইছো কিনা। তোমরা ক্লাস চাইলে অবশ্যই তোমাদের জন্য ইলেকট্রোস্ট্যাটিক এর যে চ্যাপ্টার গুলো আছে, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল, ক্যাপাসিটর, ক্যাপাসিটেন্স, পরপর ক্লাস দেওয়ার চেষ্টা করব। কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাবে তোমরা ক্লাস করতে কতটা আগ্রহী। যদি তোমাদের আগ্রহ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্লাস তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। চলো তাহলে চারটে পয়েন্ট আমি বলে দিচ্ছি, সেগুলো আমি দেখাবো। 1 নম্বর পয়েন্ট হলো সিমিলার টু ক্লাস 11 চ্যাপ্টার গ্রাভিটেশন। 2 নম্বর পয়েন্ট হলো ভেক্টর অ্যালজেব্রার সাথে কিভাবে কাজে লাগে। 3 নম্বর ক্যালকুলাস কিভাবে কাজে লাগে। 4 নম্বর পোটেনশিয়াল এনার্জির কনসেপ্ট কিভাবে কাজে লাগে। আচ্ছা আসো, নাম্বার 1, গ্রাভিটেশনের সাথে কি সিমিলারিটি পাওয়া যাচ্ছে। গ্রাভিটেশনের জায়গায় পাঁচটা সিমিলারিটি তুমি পাবে। নাম্বার 1, নিউটন ল অফ গ্র্যাভিটেশন বা ইউনিভার্সাল ল অফ নিউটনস গ্র্যাভিটেশন, এই যে জায়গাটা সার্বজনীন মহাকর্ষ সূত্র, এটার সাথে কুলম্বস ল এর সিমিলারিটি আছে। কিভাবে আছে আমরা জানি, এইটা একটা মাস m1, এটা একটা মাস m2, মাঝখানের ডিস্টেন্স r, নিউক্লিয়ার ডিস্টেন্সের থেকে অবভিয়াসলি বেশি, তাহলে এখানে যে ফোর্স কাজ করে সেটাকে বলে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। তার ভ্যালু কত হয়, তার ভ্যালু হয় g m1 m2 r স্কয়ার। তো এইখানে কি হয়, এখানে শুধু m1 m2 এর জায়গায় থাকে q1 q2, মাঝখানে ডিস্টেন্স r, তো এখানে যে ফোর্স কাজ করে সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তার ভ্যালু কত হয় 1/4 পাই এপসাইলন নট m1 m2 এর জায়গাতে এসে যায় অনলি q1 q2 r স্কয়ার। দেখো একই রকম গল্প না, এখানে ডিফারেন্সটা হলো যে এই ফোর্সটাও ভেক্টর, ওটাও ভেক্টর, সবই ঠিক আছে, এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে, কারণ এপসাইলন নট কে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। শূন্য মাধ্যমে থাকলে এটা, অন্য কোনো স্পেসিফিক মাধ্যমে থাকলে এটা এপসাইলনের জায়গায়, এপসাইলন নটের জায়গায় শুধু এপসাইলন হয়ে যায়। অর্থাৎ মাধ্যম মিডিয়ামের উপর ডিপেন্ড করে, কিন্তু এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। এটা একটা বেসিক ডিফারেন্স থাকে। এবং এই ফোর্সটা সবসময় অ্যাট্রাকটিভ ফোর্স, বাট এই ফোর্সটা চার্জের উপর ডিপেন্ড করে। দুটো চার্জ ইকুয়াল হলে রিপালসিভ হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে, অপোজিট হলে অ্যাট্রাকটিভ হবে, ঠিক আছে। বাকি অন্য জায়গাতে পুরো সিমিলার। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফিল্ড আর গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির সাথে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সিমিলারিটি কোথায় দেখো। আচ্ছা, এই যে ফার্স্ট জিনিসটা বললাম, এই জিনিসটাতে আমরা যখন গ্র্যাভিটেশনের লটাকে, নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের ভেক্টর ফর্ম দেখব, সেই ভেক্টর ফর্ম ইলেকট্রোস্ট্যাটিক্স এর কুলম্বস ল এর ভেক্টর ফর্ম দুটোই সিমিলার ওয়েতে হবে, একদম হুবহু একই। তাই এটার আর হুবহু আলোচনা আমি করছি না, কারণ ক্লাস 11-এ যারা গ্র্যাভিটেশনের এই ভেক্টর ফর্ম পড়েছো, গ্র্যাভিটেশনের ল এর, তারা কিন্তু কুলম্বস ল এর ভেক্টর ফর্ম পেয়ে যাবে একই জিনিস, ঠিক আছে। এটা আর আমি অ্যানালিসিস করছি না। আচ্ছা, তো এই যে কুলম্বস ল বা এদিকে আমাদের গ্র্যাভিটেশনাল নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এগুলোর সবারই সুপারপজিশন থিওরেম হয়, অর্থাৎ উপরিপাতের নীতি হয়। ধরো আমার একটা মাস আছে m, আর এখানে পরপর, হ্যাঁ, m0 আছে, m1 m2 m3, অনেকগুলো মাস আছে। প্রত্যেকটি মাসের জন্য, প্রত্যেকটি ভরের জন্য এর উপরে ফোর্স কাজ করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেগুলোর ভেক্টর অ্যাডিশন হয়ে যাবে, এটাকে বলে সুপারপজিশন থিওরেম। সিমিলারলি একটা চার্জ তুমি q0 রেখেছো, পরপর অনেকগুলো চার্জ এখানে রয়েছে, তো সবার জন্য এর উপরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে, সেগুলোর অ্যাডিশন হবে ভেক্টর অ্যাডিশন। বুঝছো, তাহলে দুই জায়গাতে সিমিলারিটি আছে সুপারপজিশন থিওরেমে। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষ ক্ষেত্র, একটা মাসকে রাখলে, একটা ভরকে রাখলে, তার আশেপাশের একটা এরিয়া জুড়ে অন্য কোনো ভরের বস্তু আসলে তাকে সে অ্যাট্রাক্ট করবে বা আকর্ষণ করবে, এটাকে, এই এরিয়াটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড, ঠিক আছে। তো এই গ্র্যাভিটেশনাল ফিল্ডে এক পয়েন্টে কত ইন্টেন্সিটি আছে বা কত তীব্র গ্র্যাভিটেশনাল ফিল্ড কাজ করছে, মহাকর্ষ ক্ষেত্র কাজ করছে, এটা বোঝার জন্য এখানে একটা একক ভরের বস্তু রাখতে হয়।
ঠিক আছে, এই একক ভরের বস্তুর যে ভর, বস্তুকে এই বস্তুটি যে বল দিয়ে আকর্ষণ করবে সেটার মান কত হয়ে যায়, অবভিয়াসলি gm r²। এটাকেই বলা হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, সিমিলার ওয়েতে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিতে দেখতে পাবো একটা চার্জ রাখলে তার আশেপাশে যে এরিয়া জুড়ে অন্য কোনো চার্জ আসলে তাকে সে অ্যাট্রাক্ট বা রিপালস করবে, সেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখলে তাকে সে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে, সেটা এই পয়েন্টের ইন্টেন্সিটি বা তীব্রতা বোঝাবে। ঠিক আছে, ইন্টেন্সিটি বেশি মানে তীব্র ইলেকট্রিক ফিল্ড এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, তো সেটার ফর্মুলা সিমিলার ওয়েতে হবে। তাহলে এখানে হবে 1/4πε0, একটা চার্জ কিউ, একটা চার্জ 1। তাহলে এটা হবে ফর্মুলা। এটাকে ই দিয়ে লেখা হয়, ওটা আই দিয়ে লেখা হয়, দুটোই ভেক্টর। ঠিক আছে, এটাও ভেক্টর, ওটাও ভেক্টর। তো এই ছিল গল্প। তাহলে দেখো এটা এটার সাথে সিমিলারিটি পাওয়া গেল। আচ্ছা, পোটেনশিয়ালে কেমন সিমিলারিটি পাওয়া যাবে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল মানে হলো, ধরো একটা ইউনিট পজিটিভ চার্জকে ইনফিনিটি থেকে গ্র্যাভিটেশনাল ফিল্ডের একটি পয়েন্টে আনতে যে ওয়ার্ক ডান করতে হবে, এবং দেখেছি সেই ওয়ার্ক ডানটাই হবে তার কি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এবং সেই ভ্যালুটা কত হয়, সেই ভ্যালুটা হয় v ইকুয়ালস টু মাইনাস gmr। আর এখানে কত হয়, এখানে সেম ওয়েতে একটা ইউনিট পজিটিভ চার্জকে, এখানে মাসকে, একক ভরকে, এখানে ইউনিট পজিটিভ চার্জকে ইলেকট্রিক ফিল্ডের কোনো পয়েন্টে আনতে যে ওয়ার্ক ডান করতে হয় সেটা হলো পোটেনশিয়াল। তার ভ্যালু কত হয়, তার ভ্যালু হয়, এখানে আর মাইনাস থাকে না, সেটা হয় 1/4πε0 কিউ আর। দেখো স্কোয়ার গুলো থেকে আর হয়ে গেছে, এখানে স্কোয়ার থেকে আর হয়ে গেছে। এই হলো, দেখো জি এর জায়গাতে এখানে 1/4πε0 বসে। সিমিলারিটি হলে এখানে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হয়, এখানে 1/4πε0 হয়। ঠিক আছে, আচ্ছা, তো এই বিষয়টাও মাথায় রাখতে হবে। বা এখান থেকে যদি পোটেনশিয়াল এনার্জির কনসেপ্টে আসি, আর একটা মাস অ্যাড হয়ে যাবে, এখানেও আর একটা মাস অ্যাড হয়ে যাবে, সেটা আমরা পরের সেশনে দেখাবো, এখানটাতে দেখাবো, এখানটায়। তাহলে আমি এখানে একটুখানি ছোট্ট করে বলে দিই, এখান থেকে ওইটাকে যদি আমি একটা এম, স্মল মাস এম এর জন্য পোটেনশিয়াল এনার্জি দেখি, তাহলে সেটার ভ্যালু কত আসবে, -gmmr। এখানেও সিমিলার, সেই পোটেনশিয়াল এনার্জিটা কত হবে, 1/4πε0, একটা Q1, এটা যদি Q1 হয়, আর একটা হলো Q2। এই হলো বল। তো এই সিমিলারিটি গুলো আমরা দেখতে পাচ্ছি গ্র্যাভিটেশনের সাথে ইলেকট্রোস্ট্যাটিক্সের। ঠিক আছে, বেসিক্যালি সিমিলারিটিটা কোন কোন চ্যাপ্টারে, তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড, আর তড়িৎ বিভব ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, নেক্সট চলো এগিয়ে যাই। সিমিলার এইখানটা আমরা গ্র্যাভিটেশনের কোন কোন জায়গা করছি, শুধুমাত্র গ্র্যাভিটেশনের এই জায়গাগুলো, আমরা কিন্তু প্ল্যানেটারি মোশন গুলো দেখছি না, ওইখানে সিমিলারিটি পাবে না তুমি, কেপলারস লতে সিমিলারিটি তুমি পাবে না। আচ্ছা, তো এখানে এই অ্যানালিসিসটা পুরো হলো। এবার আমি যাব ভেক্টর অ্যালজেব্রা অ্যানালিসিসে। ভেক্টর অ্যালজেব্রাতে প্রথমে আমি বললাম যে কুলম্বস ল এর ভেক্টর ফর্ম যখন আমি দেখব, তখন কি কি কনসেপ্ট লাগবে, ইউনিট ভেক্টরের কনসেপ্ট, ইউনিট ভেক্টরের কনসেপ্ট, পজিশন ভেক্টরের কনসেপ্ট, আর রিলেটিভ ভেক্টরের কনসেপ্ট, এই তিনটে কনসেপ্ট। এবং গ্র্যাভিটেশন চ্যাপ্টারে যেভাবে তুমি গ্র্যাভিটেশনাল ফোর্সে, এই তোমার নিউটন ল অফ গ্র্যাভিটেশনের ভেক্টর ফর্ম পড়েছো, সিমিলার একই ওয়েতে কুলম্বস লতেও তোমাকে ভেক্টর ফর্ম পড়তে হবে, এবং একইভাবে এই তিনটে ভেক্টরের বেসিক ফর্মুলা কাজে লাগে, এবং অলরেডি এগুলো তোমাদের জানা জিনিস। তো এটা নিয়ে আমি এই সেশন, এইটা নিয়ে এটাতে বলবো না। নেক্সট কোনটা কাজে লাগে ভেক্টর অ্যালজেব্রা, নেক্সট যেটা কাজে লাগে ভেক্টর অ্যাডিশন সাবট্রাকশন। তো চলো এবার আমি দেখবো কিভাবে অ্যাডিশন সাবট্রাকশন কাজে লাগে সেটা দেখাই। তো আমি যদি একটা ডাইপোল নিই, ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু, যেটাতে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ একই রকমের চার্জ এবং একটা স্পেসিফিক ডিস্টেন্সে থাকে, তাকে ইলেকট্রিক ডাইপোল বলা হয়। ঠিক আছে, তো ইলেকট্রিক ডাইপোল, ধরো প্লাস কিউ মাইনাস কিউ চার্জ, মাঝখানে ডিস্টেন্স 12, তো এর ডাইপোল মোমেন্ট কোন দিকে হয়, সবসময় নেগেটিভ থেকে পজিটিভ চার্জ। ডাইপোল মোমেন্টের ভ্যালু যে কোনো একটি চার্জ আর তাদের মাঝখানে ডিস্টেন্স, এবং এই ডাইপোল মোমেন্টটা ভেক্টর। আচ্ছা, যাই হোক, তো এই মাইনাস চার্জের জন্য এর এই লাইনে, এর এই লাইন বরাবর অর্থাৎ অক্ষ বরাবর এক পয়েন্ট আমি পি নিলাম, সেই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই এর ভ্যালু কোন দিকে যাবে, এগুলো তো ভেক্টর। ঠিক আছে, তো দেখো এই মাইনাস চার্জের জন্য এখানে একটা একক ধনাত্মক আধান রাখলে তাকে সে কি করবে, অ্যাট্রাক্ট করবে, তো ডিরেকশন E2 এর এদিকে হবে, এদিকে হবে।
এইখানে পজিটিভ চার্জের জন্য এখানে ধনাত্মক বিকর্ষণ করবে, তো ইয়ন কোন দিকে হবে? এদিকে। কোন ভ্যালুটা বড়? যদি আমি ইয়ন দেখি, ইয়ন দেখতে পাবো 1/4πε0, চার্জ কত? কিউ, ডিস্টেন্স কত? দেখো এইটা হলো মিডিল, এইখান থেকে এই ডিস্টেন্সটা আমরা ধরে নেব আর, তাহলে আর এবার আমার লাগবে এখান থেকে এই ডিস্টেন্সটা, তো এইটুকু কত? 2l এর হাফ l, তাহলে আর থেকে বাদ যাবে কত? l, তার কি স্কোয়ার। আচ্ছা E2 কত হবে? 1/4πε0, এর ডিরেকশন কিন্তু এদিকে, ঠিক আছে, কিউ। আচ্ছা দেখো এইখান থেকে এই ডিস্টেন্সটা আর প্লাস এল হবে, আর প্লাস এল এর স্কোয়ার। কোন ভ্যালুটা বড়? যার নিচের ভ্যালু বড় সে অ্যাকচুয়ালি ছোট, তাহলে ইয়নটা বড়। তাহলে এবারে দেখো একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর এদিকে, তাহলে ভেক্টর কি সাবট্রাকশন ইউজ করতে হচ্ছে। এখন কোনটা বড়? আমি দেখলাম ইয়নটা বড়, তাহলে বিয়োগটা কি হবে? অবভিয়াসলি ইয়ন মাইনাস ই2 করলে আমরা এফেক্টিভ ই পাবো। তো এই বিয়োগটা কি বিয়োগ হবে? ভেক্টর বিয়োগ হবে। এখন দুজনের মাঝখানের অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে আমাদের ভেক্টর বিয়োগের নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত? ইয়ন স্কোয়ার প্লাস ই2 স্কোয়ার প্লাস 2 ইয়ন ই2 cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির ভ্যালু -1, তাহলে এটার আবার কি থাকে? এটার আবার রুট থাকে, এটাই তো ই এর ভ্যালু বেরোয়। তাহলে দেখো বাবু এখান থেকে আমি পেলাম ইয়ন স্কোয়ার ই2 স্কোয়ার -1, যেহেতু -2 ইয়ন ই2, তাহলে ডাইরেক্ট আমি লিখতে পারি, ফর্মুলাতে পড়ে গেছে a মাইনাস বি এর, তাহলে ইয়ন মাইনাস ই2 এর হোল স্কোয়ারের তার রুট, দ্যাট মিনস ইয়ন মাইনাস ই2 হয়ে যায়। তাই আমরা দেখো ভেক্টর বিয়োগ ইয়ন মাইনাস ই2 করেছি। তাহলে এখানে কি বিয়োগ ব্যবহার হয়েছে? ভেক্টর সাবট্রাকশন ইউজ হয়েছে। এখানে দেখো ভেক্টর রিজলিউশন ব্যবহার করা যায় কিভাবে? দেখো ধরো একটা ডাইপোল আছে -q প্লাস q, তো এটা হলো তার মিডল পজিশন, এখান থেকে কোন পজিশনে আছে? বিষুব অঞ্চল, ঠিক আছে, বা যেটাকে বলা হয় ইকুইটোরিয়াল পজিশনে। তো এইখানটা যদি থাকে তাহলে প্লাস কিউ থেকে এইখানে যদি যায় তো রিপালস করবে, করে এদিকে ডিরেকশন, এখানে থাকলে অ্যাট্রাক্ট করবে এদিকে ডিরেকশন। তাহলে এদের ভেক্টর অ্যাডিশন করতে হবে ফাইনালি পেতে গেলে। এখন এদের ভেক্টর অ্যাডিশন ডাইরেক্টলি অ্যাঙ্গেল দেখে করতে পারো, কিন্তু আমরা এখানে রিজলিউশন ব্যবহার করলে বা ভেক্টরের উপাংশের বিভাজন ব্যবহার করলে আরো সহজে হয়ে যাবে। কিভাবে হবে? ইয়ন এদিকে আছে, তাহলে ইয়নের একটা কম্পোনেন্ট এদিকে দেখতে হবে, তাহলে এটা থিটা হলে অবভিয়াসলি এটাও থিটা হয়, তাই না? কারণ এই দুটো থিটা অ্যাঙ্গেল আমরা ধরে নিয়েছি। তাহলে ইয়নের একটা কম্পোনেন্ট হবে ইয়ন কস থিটা এদিকে, আর একটা কম্পোনেন্ট ই2 কস থিটা এদিকে। এবং আমরা দেখতে পাবো ইয়ন ই2 দুটোর ভ্যালু সমান হবে, কারণ ইয়নের ভ্যালু যদি তুমি দেখো 1/4πε0, চার্জের ভ্যালু কিউ, মাঝখানের ডিস্টেন্স হলো এই ডিস্টেন্সটা। এই ডিস্টেন্সটা কিভাবে পাবো? এটা আর স্কোয়ার, এটা এল স্কোয়ার, তাহলে রুট ওভার আর স্কোয়ার এল স্কোয়ার, তার কি স্কোয়ার। ই2 এর ভ্যালুও দেখো এই ভ্যালুটাও সেম আসবে, তাহলে ইয়ন ই2 সেম ভ্যালু, তাহলে এখানে আমি লিখতে পারি 2 ইয়ন কস থিটা, তাহলে 2 বসবে, ইয়নের ভ্যালু বসবে 1/4πε0, ঠিক আছে, কিউ আর স্কোয়ার এল স্কোয়ার, আর কস থিটার ভ্যালু বসে যাবে, থিটা এটা পেলে কস থিটার ভ্যালু এখানে বসিয়ে দিলে অ্যান্সার তোমার বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এখানটায় আমরা ভেক্টর অ্যাডিশনটা রিজলিউশনে ভাঙলাম, ভেক্টরের উপাংশে বিভাজন করে করলাম, তাহলে এইভাবে দেখো ভেক্টর অ্যাডিশন, ভেক্টর সাবট্রাকশন, ভেক্টর রিজলিউশন এগুলো ব্যবহার করতে পারছি আমরা এখানে। আচ্ছা, তাহলে ভেক্টরের যে টপিকগুলো আমরা বলেছিলাম দুটো জায়গা দেখাতে পারলাম এখানে, একটা হলো এই জায়গাটা, একটা হলো এই জায়গাটা, আর এই জায়গাটা। লাস্ট বাকি থাকছে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট কোথায় ব্যবহার করা যায়। ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট কোথায় ব্যবহার করা যায়, চলো এই জায়গাটা আমি তোমাকে বলি। দেখো ডট প্রোডাক্ট, তো আমরা যখন ইলেকট্রিক ফ্লাক্স দেখবো, আমরা দেখবো যে কোনো এরিয়া বা ক্ষেত্রফল একটা ভেক্টর হিসেবে কাজ করে। ধরো আমার হাত একটা এরিয়া বা ক্ষেত্রফল, এটা ভেক্টর হিসেবে কাজ করে, এর ভেক্টর ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, তো তলের সাথে লম্বভাবে বাইরের দিকে, তাহলে তলের সাথে লম্বভাবে কার ডিরেকশন হয়? ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন। তো ক্ষেত্রফল ভেক্টর ডিরেকশন যদি লম্বভাবে হয়, ধরো একটা ইলেকট্রিক ফিল্ড এভাবে বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে এটা লম্বভাবে কত বেরোচ্ছে? লম্বভাবে যেটা বেরোচ্ছে সেটা অবভিয়াসলি ই কস থিটা হবে লম্বভাবে। তাই ই কস থিটা ইন্টু তার এরিয়া যদি আমি করি তাহলে লম্বভাবে কত
ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে যাচ্ছে বা ইলেকট্রিক ফিল্ড লাইন বেরিয়ে যাচ্ছে সেটা বোঝা যায়, এটাকে ইলেকট্রিক ফ্লাক্স বলা হয়। তো ইলেকট্রিক ফ্লাক্স আমরা দেখতে পাচ্ছি ই এ কস থিটা। কস থিটা আমরা কখন ইউজ করি? যখন ই ভেক্টর আর এ ভেক্টরের ডট প্রোডাক্ট হয়। তাহলে এইভাবে ইলেকট্রিক ফ্লাক্সে আমরা ডট প্রোডাক্টের ব্যবহার দেখতে পাবো এবং এটাকে কাজে লাগিয়ে আমরা গাউস থিওরেমেও এই ডট প্রোডাক্টের ব্যবহার বারবার দেখতে পাবো। সাপোজ আমি ধরে নিলাম যে ডিএস হলো ক্ষেত্রফল ভেক্টরটি এবং ই হলো ইলেকট্রিক ফিল্ড, তাহলে এদের ডট প্রোডাক্ট। এবার যেহেতু ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে একটা ক্লোজ ইন্টিগ্রাল ক্লোজ সারফেসের জন্য, ঠিক আছে? এই ক্লোজ সারফেসকে বলা হয় গাউসিয়ান সারফেস, ঠিক আছে? তো এই যে ভ্যালুটা আমরা পেলাম, এখানে দেখো আমরা ডট প্রোডাক্ট ব্যবহার করেছি। আচ্ছা, ক্রস প্রোডাক্ট কোথায় ব্যবহার করব? ক্রস প্রোডাক্ট কোথায় ব্যবহার করব? আমরা যখন ডাইপোল মোমেন্টের টর্কের ভ্যালু বের করব, ডাইপোল গুলোর টর্কের ভ্যালু বের করব, ধরো একটা ডাইপোল মাইনাস কিউ প্লাস কিউ আছে, এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে আছে, ই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে, ঠিক আছে? তাহলে এর উপরে যে টর্ক কাজ করবে সেই টর্কের ভ্যালু কত হবে? তো আমরা দেখব যে সেই টর্কের ভ্যালু হবে পি ভেক্টর আর ই ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তো ক্রস প্রোডাক্ট এইখানে ইউজ করা হবে। তাহলে যে টর্কের ভেক্টরটা সেটা ই আর পি দুজনের সাথে পারপেন্ডিকুলার হয়। তাহলে এখানে এখানে আমরা যে ভ্যালুটা পাই সেটা হয় পিই সাইন থিটা। বোঝা গেল? তো এই ক্ষেত্রে আমরা ক্রস প্রোডাক্টও ব্যবহার করতে দেখি। তাহলে ভেক্টরের ব্যবহারগুলো আমরা পর্যাপ্ত প্রমাণের সাথে দেখিয়ে দিলাম। লাস্ট বাকি থাকছে কি? লাস্ট বাকি থাকছে ক্যালকুলাস আর পোটেনশিয়ালের গল্প। তো চলো এবার আমরা ক্যালকুলাসের প্রমাণ দিয়ে দেখাই যে ক্যালকুলাস কোথায় প্রপারলি ইউজ হয়। আমি তোমাকে এখানে বলবো ক্যালকুলাসের একটা জায়গা যেটা হলো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন পুরো ইলেকট্রোস্ট্যাটিক্সে ব্যাপকভাবে ব্যবহার হবে। প্রচুর প্রবলেম আমরা পাবো যেখানে আমাদের ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয়। কোন কোন প্রবলেমগুলোতে এগুলো আমরা ব্যবহার করব? যেগুলোতে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ থাকবে, অর্থাৎ আধানের নিরবিচ্ছিন্ন বন্টন থাকবে। এটার মানে কি? তো আধানকে আমরা পয়েন্ট চার্জ হিসাবে একটা জায়গায় থাকতে দেখেছি, ধরো কিউ1 চার্জ পয়েন্ট চার্জ হিসাবে আছে, কিন্তু কখনো কখনো চার্জ লাইন ডিস্ট্রিবিউশনে থাকতে পারে। একটা লাইন সেখানে কন্টিনিউয়াসলি পজিটিভ চার্জ পর পর আছে, এটাকে বলে আধানের নিরবিচ্ছিন্নভাবে বন্টিত হয়ে থাকা। লাইনে থাকতে পারে, একটা এরিয়া বা ক্ষেত্রফলে থাকতে পারে, বা একটা আয়তন বা ভলিউমে কন্টিনিউয়াসলি চার্জ ডিস্ট্রিবিউটেড হয়ে থাকতে পারে। এই তিনটে জায়গাতেই আমরা যদি বের করতে চাই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা কুলম্ব ফোর্স, দুটোর ক্ষেত্রেই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? এটা ডেফিনাইট ইন্টিগ্রাল হতে পারে, ইনডেফিনাইট ইন্টিগ্রাল হতে পারে, বা গাউস থিওরেমে আমরা যখন ক্লোজ সারফেসের জন্য ইন্টিগ্রাল করব, যেটাকে বলে ক্লোজ পাথ ইন্টিগ্রাল, ঠিক আছে, বা ক্লোজ ইন্টিগ্রাল, এটার ক্ষেত্রেও আমরা ইন্টিগ্রেশনের ইউজ করতে দেখব। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যেখানে ইন্টিগ্রেশন ব্যবহার হবে। তাহলে এরিয়াল ডিস্ট্রিবিউশন, লিনিয়ার ডিস্ট্রিবিউশন, ভলিউমেট্রিক ডিস্ট্রিবিউশন, প্রত্যেকটা জায়গায় কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জের ক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা যখন পোটেনশিয়াল বা বিভব বের করব একটা রিং এর ক্ষেত্রে বা একটা সার্কুলার ডিস্কের ক্ষেত্রে, ঠিক আছে, সব জায়গায় আমাদের ইন্টিগ্রেশন ইউজ করতে হবে। বা আমরা গাউস থিওরেম ব্যবহার করব, সেখানে ক্লোজ সারফেস যে ইন্টিগ্রেশন হবে সবগুলোতে আমরা ইন্টিগ্রেশন লাগাবো, ঠিক আছে? এখন আমি তোমাকে বলি একটা এক্সাম্পল দিয়ে, একটা সেমি সার্কুলার রিং আছে, সেমি সার্কুলার রিং এ কন্টিনিউয়াসলি চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, এর মিডিলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে? ধরো এরকম একটা কোশ্চেন এলো, এখানে ইন্টিগ্রেশনের ব্যবহার আমি দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো বলছি না, একটা দেখালেই হবে। তো এটা একটা সেমি সার্কুলার রিং, এখানে চার্জ কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে এখানে আমরা ধরে নিলাম তার লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা। লিনিয়ার চার্জ ডেনসিটি কি? ধরো পুরো লেন্থটা কত? পুরো লেন্থ যেটা, সেই লেন্থের মধ্যে ইউনিট লেন্থে কতটা চার্জ থাকবে, ইউনিট লেন্থে যে চার্জ থাকবে সেটাকে আমরা ল্যামডা বলি। এটাকে বলা হয় লিনিয়ার চার্জ ডেনসিটি বা রৈখিক আধান বন্টন, ঠিক আছে? আহ বা রৈখিক আধান ঘনত্ব। তো ল্যামডা হলো, আচ্ছা, তো আমি এখানে একটা ছোট্ট লেন্থ কেটেছি, সেটা হলো ডিএল। তো ছোট্ট লেন্থ কেটেছি ডিএল, তাহলে ডিএল লেন্থে কতটা চার্জ থাকবে? ল্যামডা ইন্টু ডিএল। আচ্ছা, তো এই চার্জটাকে আমি বলবো ডিকিউ। তাহলে ডিকিউ চার্জ কত হলো? ল্যামডা ইন্টু ডিএল। ল্যামডার ভ্যালু কত হয়? অবভিয়াসলি ল্যামডার ভ্যালু পুরো লেন্থটা কত? পাই আর। আর চার্জ আছে আমি পুরো লেন্থে চার্জ আছে কিউ, তাহলে কিউ বাই পাই আর, ঠিক আছে? তাহলে ল্যামডার জায়গায় আমি বসিয়ে দেবো কিউ পাই আর।
ডিএল, এটা হলো ডিকিউ এর ভ্যালু। আচ্ছা, হলো। তাহলে এই ডিকিউ ডিএল অংশে চার্জ আছে ডিকিউ, এই ডিকিউ চার্জের জন্য এই মিডিলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে? তো ইলেকট্রিক ফিল্ড যাবে এই দিকে, ডিই হবে। এখন ডি এ দুটো কম্পোনেন্ট হতে পারে, তো এটা অ্যাঙ্গেল করেছে থিটা, এটা হলো ডি থিটা, আর হলো রেডিয়াস। তাহলে দেখো ডি, এটাও থিটা হয়ে যাবে, এর বিপরীত কোণ। তাহলে এদিকটা হবে ডি এক্স, এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, এদিকটা হবে ডি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট। অর্থাৎ ডি ওয়াইটা হয়ে যাবে ডি সাইন থিটা, ডি সাইন থিটা, আর ডি এক্স হয়ে যাবে ডি কস থিটা। এইখানে একটা পার্ট কেটেছি, আমরা যদি এইখানটা পার্ট কাটতাম তাহলে ডি এদিকে হতো একটা কম্পোনেন্ট, ডি এক্স এদিকে হতো, ডি ওয়াই এদিকে হতো। দেখো ডি এক্স আর ডি এক্স কেটে যেত, অর্থাৎ এটার অপোজিট আমি এখানে নিলে ডি এক্স গুলো কেটে যেত, কিন্তু ডি ওয়াই গুলো পর পর অ্যাড হয়ে যেত। এভাবে যত কাপেল বা জোড়া আমি নেব তার জন্য ডি ওয়াই পর পর অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারি, তাহলে আমরা দেখতে পাই সামেশন অফ ডি ওয়াই, যেটাকে আমি বলতে পারবো ই ওয়াই, বা যেটা অ্যাকচুয়াল এফেক্টিভ ই, সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু হলো ডিই সাইন থিটা, সামেশন অফ ডি সাইন থিটা, যেটাকে আমি ইন্টিগ্রেশন দিয়ে করতে পারি। কোত্থেকে কোন পর্যন্ত? এইখান থেকে এই পর্যন্ত, দ্যাট মিনস 0 থেকে পাই। ঠিক আছে, আচ্ছা। তো ডি এর ভ্যালু কত হবে? ডি এর ভ্যালু হবে 1/4 পাই এপসাইলন নট, চার্জ কত? ডি কিউ, চার্জ হলো ডি কিউ, আর ডিস্টেন্স কত? ডিস্টেন্স হলো আর, তাহলে ডি কিউ আর স্কোয়ার। ওকে, আচ্ছা, তার সাথে তোমার থাকছে সাইন থিটা, ইন্টিগ্রেশন হচ্ছে ফ্রম 0 টু পাই। তো এখানটা আমি যদি ডিকিউ এর ভ্যালু বসিয়ে দিই আর 1/4 পাই এপসাইলন নট কে বাইরে বের করে নিই 0 থেকে পাই, তাহলে আমি কি পাবো? ডিকিউ এর ভ্যালু দেখতে পাচ্ছি কিউ ডিএল। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস এখানটায় দেখতে পাবে যে ডিএল, ডিএল হলো বৃত্তচাপ আর ব্যাসার্ধ হলো আর, এটা থেকে আমি কি পাবো? অ্যাঙ্গেল ডি থিটা। তার মানে ডিএল মানে হয়ে গেল আর ডি থিটা। ঠিক আছে, তো এখানে আমি বসিয়ে দিলে পাচ্ছি কত? এখানে আমি বসিয়ে দিলে পাচ্ছি কিউ ডিএল, আচ্ছা, কিউ ডিএল পাই আর, আর নিচে ছিল একটা আর স্কোয়ার, কিউ ডিএল, হ্যাঁ, পাই আর, আর নিচে ছিল একটা আর স্কোয়ার, হলো। আর কি আছে? আর সাইন থিটা, সাইন থিটা, আর ডিএল এর ভ্যালু আমরা বসিয়ে দেবো আর ডি থিটা। তাহলে এখানে ডিএল এর জায়গাতে বসিয়ে দাও আর ডি থিটা। তাহলে দেখো এই আর কেটে গেল, ঠিক আছে, এই পাইটাও বেরিয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কি? কিউ আর স্কোয়ারও বেরিয়ে যাবে, সাইন থিটা ডি থিটার ডেরিভেটিভ হবে, এই ইন্টিগ্রেশন হবে। তাহলে এখান থেকে দেখো এটা আসবে কত? 1/4 পাই এপসাইলন নট বেরিয়ে গেল, 0 টু পাই, সাথে কিউ বেরিয়ে গেল, নিচের একটা পাই বেরিয়ে গেল, হুম, নিচের একটা পাই বেরিয়ে গেল, আর তার সাথে তোমার আর স্কোয়ার বেরিয়ে গেল। আচ্ছা, এবারে দেখো সাইন থিটার হয়ে যাবে কি? কস থিটা, আর ভ্যালু বসালে প্রথমটা বসবে সাইন পাই মানে 0, কস কস পাই মাইনাস কস 0, তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে কস পাই এর ভ্যালু কত হবে? কস পাই এর ভ্যালু তোমার -1 দাঁড়াবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে তোমার এদিকের পাইটা কেটে গিয়ে মোটামুটি তোমার অ্যান্সারটা আসবে এটা। তাহলে ইন্টিগ্রেশনটা সলভ করলে তোমার অ্যান্সার চলে আসবে 1/4 পাই এপসাইলন নট 2q বাই আর স্কোয়ার। এইভাবে আমরা ইন্টিগ্রেশনকে ব্যাপকভাবে ব্যবহার হতে দেখব। ঠিক আছে, ব্যাপকভাবে। আচ্ছা, আর স্কোয়ারটা নিচে ছিল, সরি, 1/পাই আর স্কোয়ার, আর স্কোয়ারটা নিচে ছিল। ঠিক আছে, এটা এখন ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে তোমার সাইন থিটাতে ইন্টিগ্রেশন করলে আসে যাবে, পাওয়ার বসিয়ে দিলে 1 মাইনাস কস পাই এসে যাবে, কস পাইয়ের ভ্যালু -1, তাহলে এখানটা আসবে কি? এখানটা আসবে q/4 পাই এপসাইলন নট 1/পাই আর স্কোয়ার, এখানটায় চলে আসবে 1 মাইনাস কস পাই, কস পাই মানে -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার উপরে 2q থেকে যায়। তো এইভাবেই তোমার অ্যান্সারটা চলে আসবে।
তাহলে অ্যান্সারটা কত আসবে? এখানে একটা পাই থাকবে অবশ্য, এইটা হবে অ্যান্সার 1/4πε0 2q বাই পাই আর স্কয়ার। বুঝেছো? করে দেখবে একদম এটাই আসছে। আচ্ছা, এরপরে আমরা যাই। তাহলে তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, এরকম একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউটেড একটা রডের উপরে থাকতে পারে, সার্কুলার ডিস্কের উপরে থাকতে পারে, ঠিক আছে? তার সার্কুলার ডিস্কের পোটেনশিয়াল বের করতে হতে পারে, বা এই সেমি সার্কুলার রিং এর জায়গায় সার্কুলার রিং এর পোটেনশিয়াল বের করতে হতে পারে। এই ধরনের সব প্রবলেমগুলো যেখানে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ থাকবে, ইন্টিগ্রেশন মাস লাগবে, আর গাউস থিওরেমে তোমাকে ক্লোজ পাথ ইন্টিগ্রাল কাজে লাগবে। নেক্সট আমরা চলে যাচ্ছি 4 নম্বর ইম্পর্টেন্ট কনসেপ্ট, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জির ব্যবহার কিভাবে করতে হয়। এখানে দেখো, প্রথমে আমি এখানে বলবো কাইনেটিক এনার্জির ব্যবহার, সেটা আমি শর্টে বলে দিচ্ছি। কাইনেটিক এনার্জি কিভাবে ব্যবহার করা হবে? ধরো একটা কিউ চার্জ ভি পোটেনশিয়ালের ভিতর দিয়ে গেল, তাহলে তার ওয়ার্ক ডান হবে ভি ইন্টু কিউ, কিউ ইন্টু ভি। এই যে ওয়ার্ক ডান, এটা ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলে? এটা চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, হাফ এম ভি টু এ স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান এ স্কোয়ার। এটা হবে কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল। এই ওয়ার্ক এনার্জি থিওরেম দেখো আমরা ব্যবহার করছি এখানটায়। এখানে যদি v1টা 0 হয়, ইনিশিয়াল ভেলোসিটি 0, অ্যাট রেস্ট থেকে শুরু করেছে, আর ফাইনাল ভেলোসিটিটা v তে গিয়ে দাঁড়ালো, তাহলে এরকম ফরমেশন দাঁড়াবে। এখান থেকে স্মল v এর ভ্যালু কত হবে? 2qv বাই m, রুট এই ভিটা দিয়ে আমরা কি ওই চার্জের ভেলোসিটি বের করতে পারি। এটা তো পোটেনশিয়াল এনার্জির ব্যবহার গেল, এই সরি কাইনেটিক এনার্জির ব্যবহার গেল। পোটেনশিয়াল এনার্জির ব্যবহার দেখি। পোটেনশিয়াল এনার্জি হলো ইউ। কিভাবে ব্যবহার হবে? ধরো দেখে নাও, একটা চার্জ আছে Q1, আর এইখানে পোটেনশিয়াল বের করতে হবে। তো আমরা নিয়ম জানি, ভি পোটেনশিয়াল কত হয়? 1/4πε0। চার্জ Q1, ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স ধরো আর, তাহলে এটা হলো পোটেনশিয়ালের ভ্যালু। তাহলে Q1 চার্জের জন্য এখানে পোটেনশিয়াল কত হলো? এটা। এখন পোটেনশিয়াল এনার্জি কত হবে? এইখানে যদি আমি, যেমন আমি গ্র্যাভিটেশনে বলেছিলাম, এখানে যদি চার্জ আর একটা Q2 বসিয়ে দিই, তাহলে Q2 তে পোটেনশিয়াল কত হবে? অবভিয়াসলি এই যে পোটেনশিয়াল ভি, তার সাথে Q2 মাল্টিপ্লাই হলে তারপরে সেটাই তো ওয়ার্ক ডান হবে, তাই না? সেই ওয়ার্ক ডানটাই তো পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর করবে, কারণ আমরা জানি কনজারভেটিভ ফোর্সের আন্ডারে যে ওয়ার্ক ডান হবে সেটাই পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর করবে, এটাই তো নিয়ম। তাহলে এইটাই হবে ওয়ার্ক ডান এবং পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হবে? 1/4πε0 Q1 আর Q2 মাল্টিপ্লাই হয়ে গেলে Q2 বাই আর। এই ফর্মুলা আমরা ব্যাপকভাবে ব্যবহার করি। ধরো আমার ট্রাইঅ্যাঙ্গেল শেপে তিনটে চার্জ আছে, Q1 Q2 Q3, মাঝখানে সবার সাইড বা বাহু হলো এ। তাহলে কিভাবে আমরা পোটেনশিয়াল এনার্জি বের করব, বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বের করবো? স্থির তড়িৎ শক্তি। দেখো, এই দুটো চার্জের জন্য একটা সিস্টেম, তাহলে Q1 Q2 মাঝখানে পোটেনশিয়াল বের করো, এই দুটোর জন্য বের করো, এই দুটোর জন্য বের করো, সবগুলোর যোগ করে দাও, কারণ এটা একটা স্কেলার রাশি। তাহলে কি হবে অ্যান্সার? সবার 1/4πε তো কমন, তো এই দুটোর জন্য আমাদের থাকবে Q1 Q2 বাই এ, এই দুটোর জন্য থাকবে Q2 Q3 বাই এ, আর এই দুটোর জন্য থাকবে Q1 Q3 বাই এ। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো এইভাবে আমরা পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির ব্যবহার করি। আর একটা জিনিস আমি বলবো, যে ডেরিভেটিভের ব্যবহার কিভাবে হয়। ধর ইলেকট্রিক ফিল্ড ই, তার সাথে পোটেনশিয়ালের রিলেশন থাকে মাইনাস ডিভি ডিএক্স। তো ধরো ভি এর ভ্যালু দিয়ে দিল, তাহলে তোমাকে কি করতে হবে? ডিভি ডিএক্স করতে হবে। তাহলে এই ভিটাকে ধরো, ভি এর ভ্যালু সামথিং এরকম ফর্মে দিয়ে দিল, আর কোঅর্ডিনেট বলে দিয়েছে 2,4,5। তাহলে তোমাকে প্রথমে মাইনাস ডিভি ডিএক্স করতে হবে, একবার মাইনাস ডিভি ডিওয়াই করতে হবে, মাইনাস ডিভি ডিজেড করতে হবে। প্রত্যেকটার জন্য ভ্যালু বেরোবে, সেখানে এক্স ওয়াই জেড এর কোঅর্ডিনেটের ভ্যালু বসাতে হবে, সেখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড ই পাবো মাইনাস ডিভি ডিএক্স থেকে। সেটার আবার ভ্যালু বের করতে গেলে ই এক্স এর স্কোয়ার, ই ওয়াই এর স্কোয়ার, ই জেড এর স্কোয়ার, আবার ভেক্টর ইউজ হলো, কারণ এগুলো হলো ই এক্স, এটা হলো ই ওয়াই, এটা হলো ই জেড। তো এখানে দেখো ডেরিভেটিভের ডাইরেক্ট ইউজ আমরা করছি। এইভাবে আমি প্রত্যেকটি জায়গায় প্রমাণ দিয়ে দেখালাম যে ইলেকট্রোস্ট্যাট শুরু করাটা একটা, হ্যাঁ, বোকামির কাজ হবে যদি এইগুলো ঠিকঠাক না রেডি থাকে। তাই আমি জিনিসটাকে অন্যভাবে উপস্থাপনা করলাম, যে প্রথমে আমি দেখালাম ইলেভেনের কোন কোন টপিক 12-এ কাজে লাগে, তারপর আমি বললাম যে এইটা সবার প্রথমে সবগুলোই কাজে লেগে যাবে
চ্যাপ্টারে, তার নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক্স। তাই ইলেকট্রোস্ট্যাটিক্স শুরু করতে হলে এইগুলো খুব ঝানু হওয়া দরকার, খুব এক্সপার্ট হওয়া দরকার, এবং সেই জন্যই আমি প্রপারলি এই ক্লাসটাতে পুরোটা ব্রেকডাউন দেখালাম উইথ প্রুফ। তাই তোমরা ইলেকট্রোস্ট্যাট শুরু করার আগে এই জায়গাগুলো প্রপারলি রেডি করে আহ দারুণভাবে ইলেকট্রোস্ট্যাটিক শুরু করো, ঠিক আছে? আর কমেন্টে অবশ্যই জানাবে তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্লাস চাইছো কিনা। যদি তোমাদের কমেন্ট থাকে, অনেকে যদি ক্লাস চাও, তাহলে অবশ্যই আমরা তোমাদের পরপর ক্লাস দেওয়ার চেষ্টা করব। প্রথম ক্লাস দেবো ইলেকট্রিক ফিল্ড, তারপর ইলেকট্রিক পোটেনশিয়াল, তারপর ক্যাপাসিট্যান্স, এইভাবে আমরা তোমাদের ক্লাস দিতে থাকবো। এবং এই ধরনের ভিডিও যদি আরো চেয়ে থাকো, তাহলে তোমরা জানাবে, অন্যান্য টপিকের উপরেও আমরা এই ধরনের ভিডিও তোমাদের জন্য দেব, ঠিক আছে? তো প্রত্যেকেই খুব সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। আহ অবশ্যই আমরা সাথে থাকবো এবং তোমাদেরকেও সাথে থাকতে হবে। আচ্ছা, যেটা আমাদের বলার কথা, শেষ কথা, উত্থান। এই উত্থান প্রত্যেকের অধিকার, ঠিক আছে? তো উত্থান তোমার নিশ্চয়ই হবে, তুমি কোত্থেকে এসছো বা কে তুমি, কোনো কিছু ডিপেন্ড করে না, দিন শেষে তোমার উত্থান হবে। তাই তোমার নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে, তোমার স্বপ্ন, হ্যাঁ, আমাদের অঙ্গীকার, আমরা সবসময় তোমার স্বপ্নের পিছনে সাথে থাকবো, কিন্তু নিজের স্বপ্নকে নিজেকেই বাস্তবায়িত করতে হবে এবং নিজের উত্থান নিজেকেই করতে হবে, ঠিক আছে? প্রত্যেকেই খুব সিরিয়াসলি পড়াশোনা করো, তোমাদের সব ভালো হবে। চলো।